আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আজকে এডু পরিবারের পক্ষ থেকে আমি চলে এসেছি আল মামুন স্বাধীন, তোমাদের প্রিয় মামুন স্যার, হিসেব গণিত ক্লাস নিয়ে অধ্যায় 2। অধ্যায় নাম হচ্ছে কি? লেনদেন। এটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের চ্যাপ্টার, কারণ এখান থেকে পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন আসে এবং যদি অ্যান্সার করে বাধ্যবাধকতা নেই, কিন্তু শিক্ষার্থী এই চ্যাপ্টার থেকে অধ্যায় প্রশ্ন করতে পছন্দ করে। কেন করে? কারণ আমি লাস্ট ক্লাসে তোমাদের পড়েছিলাম আর্থিক বিবরণী, তাই না? যেখানে পরীক্ষায় বোর্ড পরীক্ষায় 2 সেট প্রশ্ন আসে এবং বাধ্যতামূলক ভাবেই 2 সেট প্রশ্ন উত্তর করতে হয়। কিন্তু এই লেনদেনের মধ্যে কি আছে? কিছু ফ্লেক্সিবিলিটি আছে। তুমি চাইলে এখান থেকে উত্তর করতেও পারো, আবার নাও করতে পারো। কিন্তু হিসাব বিজ্ঞানে যে অধ্যায়গুলো আছে তার মধ্যে সবচেয়ে সহজতম অধ্যায় আমরা ধরি, তার মধ্যে একটি কিন্তু কি? লেনদেন। সো ক্লাসে যদি তোমরা শেষ পর্যন্ত থাকতে পারো, আমরা মজার সাথে সাথে অনেক কিছু শিখবো আজকে নতুন কিছু। আজকে আলোচনার মধ্যে আমরা রেখেছি লেনদেনের মধ্যে বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন, হ্যাঁ, মোর দেন 30+। 23টাতে কি আছে? বোর্ড এমসিকিউ। বেশ করে যারা 9 আছো এবং আরো বিশেষ করে যারা এবার বোর্ড পরীক্ষা দিবা এসএসসি 2026 ব্যাচ, তাদের জন্য আসলে কিন্তু বোর্ড প্রশ্ন সমাধানের কোনো বিকল্প নেই। তোমরা যারা এখন লাইভে জয়েন করতে পারোনি, দ্রুত জয়েন করে ফেলো। কেমন? অপেক্ষায় আছি। দেখতে পাচ্ছি ধীরে ধীরে অনেকে জয়েন করে ফেলেছ। তোমরা যা ইতিমধ্যে জয়েন করে ফেলেছ, তোমাদের বন্ধু আছে তাদেরকে শেয়ার করে দাও, দেখবা তারাও কি করে ফেলবে? জয়েন করে ফেলবে। আর তোমাদের এই লেনদেনের চ্যাপ্টারে যত প্রশ্ন আছে, যত রকম প্রশ্ন আজকে সব শোনা হবে, সমাধান করা হবে। জাভেদ এখন ঠিক আছে, জাভেদ একটা চ্যাপ্টার তোমাদের জন্য থাকবে, দুশ্চিন্তা কিছু নাই। বার্ষিক পরীক্ষা নাই, কিন্তু টেস্ট পরীক্ষা থাকবে, তাই না? যেহেতু নবম দশম 2 শ্রেণীর জন্যই, সো নবম শ্রেণী যা আছো মন খারাপ করার কিছু নেই। তোমরা কি পাবা? তোমরাও পাবা। একটু ধৈর্য ধরো, কেমন? আমরা শুরু করব। দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছ। আয়েশা জাহান, ওয়ালাইকুম আসসালাম। আয়েশা, কেমন আছো তুমি? আচ্ছা, তুমি বলছো রেওয়া মিল। ঠিক আছে, তোমাদের রেওয়া মিল চ্যাপ্টার থাকবে। আমি প্রমিস করছি তোমাদের চ্যাপ্টার আমি রেওয়া মিলের উপর নিয়ে আসবো, কেমন? আমিই পড়াবো, যাও। চলো, আমরা অলরেডি অনেকক্ষণ ব্যয় করেছি, ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছ। আমরা শুরু করি। আজকে আলোচনা টপিক কি? লেনদেন। বললাম এই চ্যাপ্টারটা বেশ গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এটা একটি সহজ চ্যাপ্টার। আমি লাস্ট ক্লাসে পড়েছিলাম আর্থিক অবস্থা বিবরণী, যেখান থেকে বোর্ড পরীক্ষায় অ্যান্সার করাটা বাধ্যতামূলক থাকে। তুমি চাইলেও সেটি কি করতে পারবে না, সেটি বাদ দেওয়ার সুযোগ নেই। কিন্তু এই যে লেনদেন চ্যাপ্টারটি, যে অপশন যদিও আছে, তুমি চাই এখান থেকে অ্যান্সার না করে রেওয়া মিল থেকে উত্তর করতে পারো, জাভা থেকে উত্তর করতে পারবা, খতিয়ান থেকে উত্তর করতে পারবা, নগদান বই থেকে উত্তর করতে পারবা, তাই না? কিন্তু বাকি চ্যাপ্টারগুলোর মধ্যে সবচেয়ে সহজ যে চ্যাপ্টারগুলো থাকে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কি? লেনদেন। চলো আমরা শুরু করি আগে বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে, কারণ আমরা তো সবাই মোটামুটি ম্যাথ করি, তাই না? ম্যাথ করতে আমাদের ভালো লাগে, কিন্তু দেখা যায় কি জানো, আমরা এমসিকিউতে ঠিক ভালো করতে পারছি না। তার কারণ কি? আমরা প্রচুর ম্যাথ করি, কিন্তু বহু নির্বাচনী রেটের যে ম্যাথগুলো আছে বা তাত্ত্বিক যে প্রশ্ন, সেগুলো থেকে আমরা ঠিক গুরুত্ব দিচ্ছি না। চলো শুরু করার আগে আমরা জেনে নিই। আমি যেমন প্রথমে শুরুতে বলি এমসিকিউ বিশ্লেষণ। কি বিশ্লেষণ? এমসিকিউ। আসলে দেখো, একটি যদি সঠিক পরিকল্পনা না থাকে, তুমি কিন্তু শুধু পড়েই যাবা, ফলাফল সে তোমার পরীক্ষায় আহামরি যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি করতে পারবা না। যেমন দেখো, আমি যে ঠিক এই অধ্যায় বলতে কি? লেনদেন। লেনদেন থেকে 2024 সালে ঢাকা বোর্ডে 3টি প্রশ্ন এসেছে। কয়টি প্রশ্ন? 3টি প্রশ্ন। অপরদিকে রাজশাহী বোর্ডে যদি তুমি দেখো, রাজশাহী বোর্ডের প্রশ্ন হচ্ছে 4টি। তার মানে এই একটা অধ্যায় লেনদেন থেকে কিন্তু 2024 সালে, মানে ঠিক গত বছরই 4টি এমসিকিউ প্রশ্ন এসেছে। যশোর বোর্ডে এসেছিল 2টি, কুমিল্লা বোর্ডে 3টি, চট্টগ্রামে কম, 1টি এসেছে, বাট সিলেট 3টি, বরিশাল 2টি, দিনাজপুর 4টি, ময়মনসিংহ বোর্ডে 2টি প্রশ্ন। আবার 2023 সালে যদি দেখো, ঢাকা বোর্ডে 2টি প্রশ্ন এসেছে, রাজশাহী বোর্ডে 6টি, যশোর বোর্ডে 6টি, কুমিল্লা বোর্ডে 4টি, চট্টগ্রাম বোর্ডে 5টি, সিলেট বোর্ডে 6টি, বরিশাল বোর্ডে 4টি, দিনাজপুর বোর্ডে 5টি এবং সর্বশেষ ময়মনসিংহ বোর্ডে প্রশ্ন এসেছে 5টি এমসিকিউ। ঠিক একইভাবে তুমি যদি 2023 সালে যদি এখানে একটু বাবা একটু যে খেয়াল করো, 23 সালে কয়টা প্রশ্ন এসেছে ঢাকা বোর্ডে? 3টি, 21 সালে 5টি, 20 সালে 5টি, 19 সালে 6টি প্রশ্ন এসেছে, তাই না? 18 সালে কি ছিল? 18 সালে একটি সমন্বিত বোর্ড কোশ্চেন পরীক্ষা হয়েছিল, এর থেকেও 4টি প্রশ্ন এসেছিল। তার মানে আমি দেখি ঢাকা বোর্ডটা যদি ফোকাস করি,
2024 সালে 3টি, 23 সালে 2টি, 22 সালে 3টি, 21 সালে 5টি, 20 সালে 5টি, 19 সালে 6টি। মানে প্রতি বছরই এওয়াই থেকে নিম্নে 3 থেকে 4টি প্রশ্ন আসছে। শুধু ঢাকা বোর্ড না, রাজশাহী বোর্ডে দেখো 3টি, 4টি, 7টি, 2টি। তার মানে প্রশ্ন কিন্তু আসছে। যশোর বোর্ডে একই অবস্থা, 5টা প্রশ্ন, 7টা প্রশ্ন, 19 সালে 3টা প্রশ্ন এবং 19 সালে মাত্র একটা প্রশ্ন। কুমিল্লা বোর্ডে কি ছিল? 22 সালে 5টা প্রশ্ন ছিল, 21 সালে 5টা, 20 সালে 2টা, 19 সালে 2টা। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, কোভিডের পর যে সিলেবাসে প্রশ্ন হয়েছে, তোমার যে ভোট পরীক্ষাটা হয়েছিল, সেখানে কি দেখতে পাচ্ছি যে এই লেনের চ্যাপ্টার থেকে প্রচুর প্রচুর পরিমাণে এমসিকিউ আসছে। এই এমসিকিউ কিন্তু একটু মজার। তোমরা যারা ম্যাথকে ভয় পাও, তাই না, বহু নির্বাচনী ম্যাথগুলো, হিসাব বিজ্ঞানের ম্যাথগুলো তোমরা করতে পাও না, তার জন্য কিন্তু এগুলো ভালো। কেন ভালো? কারণ এখান থেকে খুব সহজেই এমসিকিউ যেমন মার্কস পাওয়া যায়, সৃজনশীল মার্কস পাওয়া যায়। আমরা প্রথমে এমসিকিউ বিশ্লেষণ করব, দেখব এর থেকে কি প্রশ্ন আসে। এরপরে এই অধ্যায়ের যত বোর্ড থেকে আসা, সেটা হতে পারে 2024 সালে, হতে পারে 23, হতে পারে 22, হতে পারে 21, হতে পারে 20। তার মানে এই বোর্ড কোশ্চেন থেকে যে সকল প্রশ্ন আসছে শুধুমাত্র লেনদেন অধ্যায়ের ভিতর থেকে, সেগুলো আমরা সমাধান করব। শুধু সঠিক উত্তর জানলেই হবে না, জানতে হবে ভুল উত্তরগুলো, কেন সেই উত্তরগুলো হলো না। এই ব্যাখ্যা সহ যদি তুমি পড়তে পারো, তাহলে দেখবা তুমি পরীক্ষা বেশ ভালো করছো। চলো আগে দেখে নেই আমাদের সাথে কে কে জয়েন করেছে নতুন করে, একটু যদি দেখে নেই। আচ্ছা, রনি বলছে স্যার কি রকম আছেন? রনি আমি ভালো আছি। আরিশা আমিও ভালো আছি। আরিশা ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা একদম ভোটের এমসিকিউ শুরু করি, রাইট? যেমন দেখি প্রশ্ন ছিল চট্টগ্রাম বোর্ডে 2021 সালে, বরিশাল বোর্ডে 2021 সালে প্রশ্ন এসেছিল। প্রশ্ন কি ছিল স্যার? প্রশ্ন ছিল কোনটি অদৃশ্যমান লেনদেন, রাইট? মুখস্থ নয়, জানতে হবে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে। অদৃশ্যমান লেনদেন, অদৃশ্য বলতে আসলে আমরা কি বুঝি, তাই না? যা কে আছে, দেখা যায় না, ধরা যায় না, কিন্তু অনুভব করা যায়, সেটাই কি অদৃশ্যমান। তাহলে অদৃশ্যমান লেনদেন কোনগুলো হবে? দেখো তো, ধারে কয়, তুমি তো পণ্য ক্রয় করেছো না, পণ্য তো একটা ভ্যালু আছে, পণ্য তুমি ধরতে পারছো, তুমি কলম কিনছো, আসবাবপত্র কিনছো, তাই না, ধরতে পারছো। তার মানে ধারে কয়টা কি হওয়ার সুযোগ নেই। ধারে বিক্রয়, বিক্রয় তো না, তুমি কি করছো, পণ্যটা বিক্রি করে দিলা, কলমটা কিনে আমি আরশির কাছে দিয়ে দিলাম। তার মানে কি এটা একটা ফিজিক্যাল ভ্যালু আছে, তুমি ধরতে পারছো, দৃশ্যমান, খালি চোখে দেখা যায়। তার মানে এটাও হবে না। দেখো তাহলে কি হতে পারে? অবচয়। অবচয় কোনটা? ব্যবহারজনিত ক্ষতি। স্থায়ী সম্পদের ব্যবহারজনিত ক্ষতিকে বলি কি আমরা? অবচয়। যেমন দেখবা তোমার যে বাসার একটা ফ্যান চলছে না, মাথার উপরে একটা ফ্যান চলছে, গুড় গুড় করে শব্দ করে যে ফ্যানটা চলছে, তো তুমি এটা 2 বছর আগে কিনেছো, তখন তো এটা 100% ইনটেক ছিল, এখন তোর ফ্যান আগের মতো ঘুরে না, তাই না, এটা শব্দ হচ্ছে। তার মানে এই ফ্যানটা তুমি যত বেশি ব্যবহার করবা তাতে কি হবে? ক্ষতি হবে। এক সময় 10 বছর 12 বছর পর ফ্যানটা একদম ডেড, মারা যাবে না, শেষ হয়ে যাবে। তো এই যে প্রতি বছর নিয়মিত একটু একটু করে যে ক্ষয় হয়ে যাচ্ছে, এটাকে বলি আমরা অবচয়। তুমি যে আরেকটা এক্সাম্পল ধরো, একদম সিম্পল এক্সাম্পল। দেখো তো, আমার হাতে একটি কলম দেখতে পাচ্ছ না, পেন, ডিজিটাল পেন। যদি তোমার হাতে একটি কলম আছে, এই কলমটা তো আমি দোকান থেকে কিনলাম, তার মানে কলমটা আছে 100% ইনটেক, একদম নতুন, আমি এখন ব্যাপারটা শুরু করিনি, তার মানে 100% আছে। কিন্তু আমি যদি লিখে ফেলি, আজকে ক্লাস নিলাম, আমি কালিটা শেষ হয়ে গিয়েছে, তুমি লেখলা, তোমার কলমে কালি শেষ হয়ে গেল, তার মানে কি এখন কিন্তু আর 100% নেই। ধরো কালিটা শেষ হয়ে 80% আছে, তাহলে এই যে 20% চলে গেল না, এটাই হচ্ছে অবচয়। তুমি কি এটা ধরতে পারছো যে কোন 20% চলে গেল? তোমার ফ্যানে যে ক্ষতি হয়ে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ একটু একটু করে কতটুকু ক্ষতি হচ্ছে? না, কিন্তু তুমি উপলব্ধি করতে পারছো তোমার ক্ষতি হচ্ছে। এটাই হচ্ছে স্যার অবচয়। তার মানে নিচে কোনটি অদৃশ্যমান লেনদেন? উত্তর হবে অবচয়। প্রশ্নটা কিন্তু সহজ হলো, অনেকবার এসেছে, চট্টগ্রাম বোর্ডে 21 সালে এসেছে, রাজশাহী বোর্ডে 2021 সালে প্রশ্নটা এসেছিল। কেমন? চলো আমরা যে পরে প্রশ্ন দেখি। দেখো, প্রতিটি লেনদেনের কয়টি পক্ষকে প্রভাবিত করে? খেয়াল কথা কি, লেনদেনকে কয়টি পক্ষকে প্রভাবিত করে? এটা খুলনা বোর্ডে 2021 সালে প্রশ্ন এসেছিল। অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 4টি, অপশন ডি হচ্ছে কি 5টি। তার মানে আমরা সবাই জানি এই বয়সে, তাই না, যে প্রতিটা লেনদেন হিসাবে কয়টি দিককে প্রভাবিত করে? 2টি দিককে প্রভাবিত করে। সেগুলো কি স্যার? ডেবিট এবং ক্রেডিট, তাই না? তার মানে প্রতিটি লেনদেনের হিসাবে 2টি দিককে প্রভাবিত করে। 3টি তো সুযোগই নেই, 4টিও সুযোগ নেই,
আরেকটা ছিল পাঁচটি, কিন্তু পাঁচটি না আসলে এই পক্ষ না, পাঁচটি কি জানো হিসাবের শ্রেণী, যেমন সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব। খেয়াল করবা হিসাব বিজ্ঞানে 3-4 বলতে কোনো কিছু নেই, আছে কি দুইটি। দুইটি কি হিসাবে দুইটি পক্ষ থাকে, একটি ডেবিট এবং অপরটি ক্রেডিট। বাচ্চারা খেয়াল করবা, শুধু পুঁথিগত বিদ্যা পড়লে হবে না, যদি তুমি ব্যাখ্যা সহ বুঝতে পারো যে দুইটি কেন হলো, কেন তিনটি হবে না, কেন চারটি হবে না, আর পাঁচটিও কেন হচ্ছে না, তখনই তুমি পরীক্ষায় ভালো করবা। শুধু এই বোর্ড পরীক্ষায় ভালো এমন নয়, তুমি কলেজে ভর্তি পরীক্ষায় ভালো করবা এবং অ্যাডমিশন টেস্টও কি অসাধারণ চমৎকার রেজাল্ট করবে। চলো আমরা যে 3 নম্বর প্রশ্ন দেখি। দেখো এই যে এই টাইপের প্রশ্ন দেখলে তোমাদের মাথা কি হয়, তোমার মাথাটা খারাপ হয়ে যায়। এগুলো কি বলে বহুপদী প্রশ্ন, তাই না? লেখছি বহুপদী মানে কি বহু মাথা, বহুত সমস্যা, আমাদের ভয় কাজ করে। চলো প্রশ্নকে পড়ি। বলছে লেনদেন দ্বারা সংঘটিত হয়। এই যে লেনদেন, এটাতে আসলে কি হয়? অপশনের মধ্যে 3টা কন্ডিশন বলা আছে। প্রথমে বলছে মোট সম্পদ হ্রাস পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। অপশন 2 এ বলা আছে মোট সম্পদ বৃদ্ধি পেলে মোট দায় হ্রাস পাবে। 3 নম্বর শর্তে বলা আছে মালিকানা শর্ত বাড়লে মোট দায় কমবে। নিচের কোনটি সঠিক? দেখতে পাচ্ছ এখানে আবার কি থাকে, এতে আছে 1 ও 2, বিতে 1 ও 3, সিতে 2 ও 3, ডিতে আছে 1, 2 ও 3। এই টাইপের প্রশ্ন তোমরা কি করো, বেশিরভাগ সময় ভুল দাগে আসো, বা চোখ বন্ধ কি দেই একেবারে এই যে ডি নাম্বার যেটা 1, 2 ও 3 সব দাগায় দিই, তাই না? কিন্তু এটা কি ঠিক হয়? এটা ঠিক না। চলো আজকে শিখে নেব এই টাইপের বহুপদী প্রশ্নগুলো পরীক্ষা আসলে আমরা কিভাবে সমাধান করব। আমাদের সবাই হিসাব সমীকরণ জানি, সমীকরণ জানি না? চলো সমীকরণ তোমার আজকে শিখাই। কি শেখাবো? হিসাব সমীকরণ। একটু কমেন্টস করে জানাও হিসাব সমীকরণটা কি। এই যে দেখো লিখে দিলাম কি, a ইকুয়ালস টু এল প্লাস ওই। এ বলতে বোঝায় কি জানো? এ বলতে বোঝায় সম্পদ, ইংলিশে বলে অ্যাসেট। এল বলতে বোঝায় দায়, ইংলিশে বলে কি লাইবিলিটি। ই বলতে বোঝায় ইকুইটি, বাংলায় যাকে বলা হয় স্যার মালিকানা সত্ত্ব। এই যে আধুনিক হিসাব বিজ্ঞান পুরো এই সমীকরণটার উপর দাঁড়িয়ে আছে। এই সমীকরণ ছাড়া হিসাব বিজ্ঞানে কিছুই নেই। শুরু থেকে আজকে যা দেখবা, যত উন্নতি, যত ডেভেলপমেন্ট, সব কিন্তু হিসাব সমীকরণের উপরে বেস করে বানানো। তার মানে এ সমান এল প্লাস ওই বলতে কি বোঝায় স্যার? তার মানে আমি যে সম্পদ যদি থাকে একটা প্রতিষ্ঠানে 10 টাকা, তাহলে দায় ও মালিকের সত্ত্ব, ধরো দায় হচ্ছে 2 টাকা, মালিকের সত্ত্ব হচ্ছে 8 টাকা, এই দুটো যোগ করে 10 টাকা হতে হবে। বুঝতে পেরেছি কি বলেছি? তার মানে সম্পদ যদি 10 টাকা হয়, দায় ও মালিকের সত্ত্ব যোগ করে কি হইতে হইব? 10 টাকা হইতে হইব। আচ্ছা যদি দায় ও মালিকানা সত্ত্ব যদি আমার 10 টাকা হয়, কত হয়? 10 টাকা হয়, তাহলে সম্পদ কত হবে? সম্পদ অবশ্যই 10 টাকাই হতে হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি সম্পদ যা হবে, মোট সম্পদ কার সমান হইতে হইব? দায় ও মালিকানা সত্ত্বের সমান হতে হবে। তার মানে এই টাইপের যে প্রশ্ন পরীক্ষা আসে, আমি প্রথমে ছোট্ট করে হিসাব সমীকরণটা লিখে নেব, তাই না? এবার আমরা একটু কন্ডিশন শর্তগুলো চেক দেই। বলছে মোট সম্পদ হ্রাস পেলে মালিকানা সত্ত্ব কি পাবে? হ্রাস পাবে। তার মানে আমার সম্পদ যদি কমে যায়, লিখি মাইনাস, তাই না? তার মানে কি হবে? আর মালিকানা সত্ত্ব কি হবে? হ্রাস পাবে। দেখো তার মানে আমার সম্পদ যদি 5 টাকা কমে যায়, মালিকানা সত্ত্ব 5 টাকা কমাতে হবে, তার দুই পাশ কি থাকবে? সমান থাকবে। তার মানে এটা সত্য। 2 নম্বর সত্য কি ছিল? মোট সম্পদ বৃদ্ধি পেলে মোট দায় হ্রাস পাবে। আসলে কি তাই? এই সম্পদের সাথে দায়ের সম্পর্ক কি? একটু চিন্তা করো তো। ধরো আমি বললাম কি সম্পদ 10 টাকা হয়ে গেছে এখন 12 টাকা, তাই না? তাহলে এখানে 10 টাকা আছে, তা দায় কি করবা এখন? দায় কি হ্রাস পাবে? চিন্তা করো না, দায় হ্রাস পাওয়ার সুযোগ নেই। 3 নম্বর বলছে মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। হ্যাঁ এটা 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 বিষয়। হ্যাঁ মানে সম্পদ যদি 12 টাকা থাকে আর মালিকানা সত্ত্ব দায় যদি তোমার যদি 2 টাকা থাকে, তাহলে মালিকানা সত্ত্ব কি হবে? মালিকানা সত্ত্ব বাড়বে, 10 টাকা হয়ে যাবে। তার মানে এটা সঠিক। এক্ষেত্রে তো আসবে কত? 1 ও 3, দ্যাটস মিন বি। আমি আবার বলছি এই টাইপের প্রশ্নগুলো সমাধান করার সময় কি করবা? এই যে হিসাব সমীকরণটা আছে না, এ ইকুয়ালস টু এল প্লাস ওই, এটা লিখে রাখবা পাশে। লিখে লিখে যদি তোমরা যদি করো, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এটার প্রশ্ন আমরা সামনে আরো সমাধান করব, ডোন্ট ওয়ারি। 4 নম্বর একটা প্রশ্ন হয়েছিল খুলনা বোর্ড 2021 সালে। কি ছিল? অপচয় কোন ধরনের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে? অপচয় কোন ধরনের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে? অপশন ছিল বাহ্যিক, অভ্যন্তরীণ, ব্যবসায়িক না সেবা কর্ম, তাই না?
খেয়াল করো, বাহ্যিক না অভ্যন্তরীণ, তাকে চিন্তা করো অপচয়টা কখন হয়। আমি তোমাকে একটু আগে বললাম যে ধরো একটা প্রতিষ্ঠান নিজস্ব কি আছে, মেশিন আছে বা আসবাবপত্র আছে, ওরা তো এটা ব্যবহার করছে না। ওরা যদি ব্যবহার করছে তার মানে ওদের ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব বিষয়, ব্যক্তিগত বিষয়, ওদের ঘরের বিষয়, এটা তো বাইরে কাউকে বলবে না। তার মানে মেশিন তো ওরা রুমের ভিতরেই অথবা অফিসের ভিতরে ব্যবহার করছে, তার মেশিনে যেহেতু অভ্যন্তরীণ, তার মানে এই মেশিন অপচয়টা কি হবে, অভ্যন্তরীণ। তার সঠিক উত্তর কি হবে স্যার, অপশন বি। একটা অপচয় কোন ধরনের আর্থিক অবস্থা প্রভাবিত করে, উত্তর হবে অপচয় আর্থিক অবস্থার অভ্যন্তরীণ দিককে প্রভাবিত করে। কেন অভ্যন্তরীণ দিককে প্রভাবিত করে, ওই যে বললাম, কারণ অপচয় হয় কিসের, অপচয় হয় স্থায়ী সম্পত্তির উপর। আর স্থায়ী সম্পদ যেহেতু প্রতিষ্ঠান নিজে ব্যবহার করে, নিজের প্রয়োজনে ব্যবহার করে, অভ্যন্তরীণ কাজে ব্যবহার করে, তার মানে এটা ব্যবহারের ফলে যে অপচয় সৃষ্টি হবে সেটা কি হয়, সেটিও অভ্যন্তরীণ হবে। উত্তর হচ্ছে কি বি। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো বলেছে কোনটি ব্যবসায়ের জন্য লেনদেন বুঝাবে, কি বুঝাবে, লেনদেন বুঝাবে। এটাও দেখো দিনাজপুর বোর্ড 2020 সালে এসেছিল। চলো বাচ্চারা অপশনগুলো আমরা চেক করি। অপশন এ তে বলেছে ব্যবসায়ে হিসাব রক্ষক নিয়োগ, বি পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, অপশন সি পণ্য ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়া, অপশন ডি ধারে পণ্য ক্রয়। খেয়াল করো তো বাবারা, ব্যবসায় হিসাব রক্ষক নিয়োগ, আমি নিয়োগ করছি, এতে কি আমার আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হয়েছে, হয়নি। যদি বলতাম যে আমি বেতন দিয়েছি, তাই না, টাকা চলে যাইতো, ব্যবসা আর্থিক অবস্থা পরিবর্তন হতো, তখন এটা আমি লেনদেন হিসাবে চিহ্নিত করতে পারতাম। যেহেতু আমি শুধু নিয়োগ দিয়েছি, ভবিষ্যতের কথা ভেবেছি, টাকা পয়সা এখন দেয়নি, তাই আমি এটা লেনদেন না, এটা কি আগেই বাদ। খেয়াল করতো পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, এই যে কথাটা দেখতে পাচ্ছ না, ফরমাইশ প্রদান, এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। এই ফরমাইশ মানে কি, অর্ডার দিয়েছ। তোমরা অনেকেই করো, তোমাদের বাবা মাকে কি বড় বোনকে অর্ডার দাও না, দুষ্টামি করো না, এগুলো করা যাবে না, তাদের কি করতে, অনুরোধ করতে হবে। দেখো পণ্য ক্রয়ের ফরমাইশ মানে কি, ফরমাইশ মানে হচ্ছে অর্ডার। যখন তুমি কোনো পণ্যে অর্ডার দিয়েছ, টাকা তুমি দাওনি, পণ্যটা হাতে পেলে বুঝে পেলে না তুমি টাকাটা দিবা। যেহেতু টাকাটা তুমি দাওনি, টাকার অবস্থা পরিবর্তন হয়নি, আর্থিক অবস্থা পরিবর্তন হয়নি, তার মানে এটা কিন্তু স্যার লেনদেন না, তার মানে এটাও কি বাদ। দেখো তো পণ্য ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়া, আরে বাবা তুমি তো চুক্তিবদ্ধ হয়েছ, টাকা কি দিয়েছ, টাকা কি আসছে বা গেছে, নিশ্চয়ই এটাও কি না, লেনদেন না। তাহলে বাকি আছে কি একটা, অপশন ডি ধারে পণ্য ক্রয়। কারণ কি, পণ্য যেহেতু ক্রয় করেছ, পণ্য কিন্তু তোমার কাছে চলে এসেছে, তার মানে টাকাও তোমাকে দিতে হবে, কনফার্ম দিতে হবে। তার মানে অপশন ডি হচ্ছে কি ধারে পণ্য ক্রয়, এটাই কি ব্যবসার জন্য একটা লেনদেন। বাকি এই তিনটা কি ছিল না, বাকি তিনটা লেনদেন ছিল না। ছোট্ট বন্ধুরা খেয়াল করবা, যদি ফরমাইশ প্রদান বলে, এই ফরমাইশ শব্দ যেখানে থাক চোখ বন্ধকে দেখাই দেবে, সেটা কি লেনদেন নয়। কেমন, চলো তোমাদের কমেন্টস গুলো একটু দেখে নেই, কে কি বলছো। সরকার হাই, ঠিক আছে সরকার, হ্যালো। রাফিম ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো রাফিম, জানাবা আমাকে। চলো তাহলে আমরা পরে এমসিকিউ চলে যাই। শেষে 6 নাম্বার, সেটা কি, কোনটি অভ্যন্তরীণ লেনদেন। খেয়াল করবা কোনটি অভ্যন্তরীণ লেনদেন, কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেছ। খুলনা বোর্ড 2017 সালে এসেছে, যশোর বোর্ড 2017 সালে এসেছে, কুমিল্লা বোর্ড 2017 সালে এসেছিল, মানে একটা প্রশ্নই তিনটা বোর্ডে এসেছে, জানতে হবে না তাইলে। দেখো বলছে অভ্যন্তরীণ লেনদেন, এই যে পণ্যটা কিনো, তার মানে কি এটা অভ্যন্তরীণ রইলো, আমরা জেনে গিয়েছি না, তার মানে এটা কখনোই অভ্যন্তরীণ না। কারণ পণ্যটা তুমি বাইরে থেকে কিনে আনবা, তোমার এলাকার মুদি দোকান থেকে কিনছ, স্কুল লাইব্রেরি থেকে কিনে আনছ, এটা তো তাহলে অভ্যন্তরীণ লেনদেন হচ্ছে না। আচ্ছা পণ্য বিক্রয়, ধরো রাফি আমাদের কাছে পণ্যটা বিক্রি করলো, তার মানে রাফি যে বিক্রি করছে এটা কিন্তু আমরা সবাই জেনে গেছি না, পণ্যটা কেনা বেচা হয়েছে, আমি কিনছি, আমি টাকা দিয়েছি, তার মানে এটা কি বাইরে অনেক লোক জেনে গিয়েছে, অনেক লোক এর সাথে কি সমাগম হয়েছে, তার মানে এটা লেনদেন না। লেনদেন বলতে অভ্যন্তরীণ লেনদেন না। খেয়াল করো বলছে যন্ত্রপাতির অপচয়, আমি আগেই বলেছিলাম অপচয়টা কিসের উপর হয়, এই যে তোমার মাথা বুঝে ফ্যানটা ঘুরছে, এটা কি ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, এটা একটা অপচয়। এই যে তুমি যে হাতে স্মার্টফোনটা চালাও, তাই না, যারা আইফোন ইউজ করো, কি ইউজ করো, এই দেখো আইফোন, তোমাদের তো প্রিয় ফোন, ইউজ করতে সবার ভালো লাগে, তাই না। আইফোনের ব্যাটারি হেলথ দেখা যায়, দেখবা যখন তুমি আইফোনটা কিনবা ব্যাটারি হেলথ থাকে কত পার্সেন্ট, 100%। আবার যা সেকেন্ড ফোন কিনো দেখবা ব্যাটারি হেলথ দেওয়া থাকে 88%, 85%, দেখেছো না তোমরা। তার মানে এই যে ব্যাটারি হেলথ কেন কমে যাচ্ছে, ব্যবহার করতে করে জিনিসটা ক্ষয় হয়ে যাচ্ছে, ব্যাটারিটা শেষ হয়ে যাচ্ছে,
একসময় সেটা একদম ডেড, নষ্ট হয়ে যাবে। এই যে প্রতিদিনের যে ব্যাটারিটা নষ্ট হয়ে যাচ্ছে না, এটাই কেন? এটাই হচ্ছে অপচয়। এটা কি তুমি দেখতে পাচ্ছ? মানে উপলব্ধি করতে পারছো, কিন্তু ধরতে পারছো না। তুমি ধরে দেখাতে পারবা যে কিভাবে নষ্ট হচ্ছে, কোন দিন কতটুকু নষ্ট হচ্ছে? সম্ভব না, কারণ এটা ব্যবসায়ের অভ্যন্তরীণ লেনদেন। দেখো, পাওনাদারকে পরিশোধ বলছে, পাওনাদারকে পরিশোধ করবা। পাওনাদার তো বাড়ির লোক, তাই না? তার কাছে আমি পণ্য বাকিতে কিনেছি, এখন টাকা দিয়েছি, পরিশোধ হয়ে গেছে, তা আমার এখানে গোপন ভাবে নিজে যে ম্যাচ করার সুযোগ নেই। এটা একটা কি বাহ্যিক লেনদেন। তার মানে খেয়াল করো বাচ্চারা, এ বি মানে পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, পাওনাদারকে পরিশোধ, এই তিনটা অবশ্যই লেনদেন, তবে সেগুলো বাহ্যিক লেনদেন। এখানে একটা মাত্র অভ্যন্তরীণ লেনদেন ছিল, সেটা কি? যন্ত্রপাতির অবচয়। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নে যাই। সেটা ছিল কোনটি সঠিক? খেয়াল করো, হিসাব সমীকরণ থেকে একদম কাগজে কলমে লিখে দিচ্ছি, বোর্ড চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? বোর্ড চ্যালেঞ্জ। পরীক্ষায় এরকম একটা প্রশ্ন এবারও আসবে, মানে 100% আসবে, একদম 3 স্টার স্যার। নিচের কোনটি সঠিক? সঠিক বলতে আমরা হিসাব সমীকরণ লিখেছি না, সমীকরণটা কি ছিল? এ ইকুয়ালস টু এল প্লাস ই। এ বলতে আমরা বলেছি অ্যাসেট মানে সম্পদ, এল মানে লাইবিলিটি, বাংলায় বলি দায়, ই বলতে বলছি ইকুইটি, বাংলায় বলে মালিকানা সত্ত্ব। দেখো তো এই সমীকরণটা এ নাম্বারের মধ্যে ম্যাচ করা যায় কিনা। এ সমান সমান এল মাইনাস সি, বলছি প্লাস সি, বলছে মাইনাস সি, তার মানে এ নাম্বারটা ভুলেও দাগানোর কোনো সুযোগ নেই। আচ্ছা, যদি বি নাম্বারটা চিন্তা করে দেখা যায়, কি বলছে? এ প্লাস এল ইকুয়ালস টু ই, তাই না? খেয়াল করো কি বলেছে, এ প্লাস এল ইকুয়ালস টু ই। যদি আমি এটাকে এই পাশে রাখি, এলটা ওই পাশে দিই, তাহলে কি হবে? ই মাইনাস এল, তাই না? যে আমি এটা এই পাশে রাখি, সাজিয়ে লিখতে চাই, তার মানে এল প্লাস তো হচ্ছে না, তার মানে এটাও কি? এটাও ভুল উত্তর। সি নাম্বার কি বলেছে? সি নাম্বারে বলছে, দেখো সি নাম্বারে বলেছে কি স্যার? সি নাম্বার বলেছে ই ইকুয়ালস টু এ মাইনাস এল। খেয়াল করো। আর ডি নাম্বার বলেছে কি? ডি নাম্বার বলেছে এল ইকুয়ালস টু এ প্লাস ই। খেয়াল করো, তাহলে এ আর বি তো আমার হচ্ছে না, আমরা বুঝিয়ে নিয়েছি না? তাহলে এই সি আর ডি কি হতে পারে? এটা আমার কমেন্টস করে জানাও, সি আর ডি কি হবে কিনা। আর সি আর ডি এর মধ্যে ঠিক কোনটা হবে? রাফিম, কমেন্টস করতে হবে বাবা, বলো। এই যে একজন স্বাধীন সরকার, আমার মিতা, তাই না? আমার নামের সাথে একটা মিল আছে। সরকার, গভর্নমেন্ট, শুধু ঘুমায় যাও না, কমেন্টস করো সিআরডি এর মধ্যে কোনটা হতে পারে। দেখি, তোমাকে 10 সেকেন্ড সময় দিলাম, ভাবো। স্যার তো করে দেবেই, ভাবো। ওকে, চলো আমি করে দেখাই। ধরো এটা আমি একটা ম্যাথেজ এক্সাম্পল দেই। বললাম এ হচ্ছে 10 টাকা, এল হচ্ছে 2 টাকা, ই হচ্ছে 8 টাকা। হিসাব সমীকরণ অনুযায়ী অ্যাসেট যদি 10 টাকা হয়, এই দুটো মিলে দেখো 10 টাকা কিন্তু হচ্ছে। এবার নাম্বারগুলো যদি এখানে ম্যাচ করো, আমি যদি বলি ই হচ্ছে কত? 8, তাই না? তাহলে এই এ থেকে এল বাদ দিলে কত পাবা? খেয়াল করো, ই বলছি কত এখানে? 8, এর মান আমি এখানে 8 বসে ফেলি, এর মান তো 10, 10 থেকে এল 2 বাদে কি থাকবে? 8ই থাকবে। তার মানে সঠিক উত্তর কি ছিল? সঠিক উত্তর ছিল এখানে সি। ডি এখানে বসবে না, কারণ এ আর ই যোগ করে কখনোই এল এর সমান হওয়ার সুযোগ নেই। তার মানে সঠিক উত্তর কি ছিল? সঠিক উত্তর ছিল সি। এই টাইপের ম্যাথগুলো তুমি প্রথমে একটা অ্যামাউন্টস লাইক 10, 2 প্লাস 8, এটা সহজ অ্যামাউন্ট, এগুলো ধরে করার চেষ্টা করবা, দেখো ম্যাথটা মিলে গিয়েছে, তোমার করতে সুবিধা হবে। কেমন? চলো আমরা 8 নম্বর এমসিকিউ চলে যাই। দেখো, ব্যাংক ঋণ 50,000 টাকা গ্রহণের কারণে হিসাব সমীকরণের কি হবে? এই যে কিছু প্রভাব দেওয়া আছে না, ব্যাংক ঋণ 50,000 টাকা যদি গ্রহণ করো, খেয়াল করো তো, তার মানে যদি গ্রহণ করো, তার মানে তোমার কি হয়েছে? তোমার নগদ টাকাটা যেমন বাড়ছে, আবার ঋণটাও বাড়ছে। এতে খেয়াল করবা, এ বলছে এ উপাদানে হ্রাস পাবে, এল উপাদানে বৃদ্ধি পাবে, ই উপাদানটা বৃদ্ধি পাবে, না এল উপাদানে হ্রাস পাবে? এই প্রশ্নগুলো তোমাকে জানতে হবে। এ মানে কি, এল মানে কি, ই মানে কি, বি মানে কি। তুমি যে এ মানে অ্যাসেট মানে সম্পদ, এল মানে লাইবিলিটি, ই মানে ইকুইটি, এল মানে লাইবিলিটি, এটাই যদি না বুঝো, তুমি কিন্তু কখনোই এই প্রশ্ন দিতে পারবা না। তার হিসাব সমীকরণ যে পুরোটা মান, সেটা আমাকে কি করতে হবে? মাথায় রাখতে হবে। চলো, ব্যাংক ঋণ 50,000 টাকা গ্রহণের কারণে হিসাব সমীকরণ কি হবে? আমি একটা জাবেদা করে দিই, জাবেদা লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে, তাহলে কি হবে বলতো? ব্যাংকের টাকা বাড়বে, রাইট? ব্যাংক হিসাব কি? ডেবিট। আর ঋণ হিসাব কি হবে? ঋণ হিসাব হবে স্যার ক্রেডিট।
এই ব্যাংক কিন্তু সম্পদ, এটা কি, এটা সম্পদ, সম্পদ মানে আছে, এটা প্লাস বেড়ে গেছে। আর হিসাব কি, এ লাইবিলিটিস, এটা কি হয়ে গেছে স্যার, প্লাস হয়ে গেছে। তার মানে দেখো তো এ উপাদান হ্রাস পাবে, এটা সুযোগ নেই। তার মানে এটা কি, এটা হচ্ছে উত্তরটি ভুল। এল উপাদান বৃদ্ধি পাবে, এটা ঠিক আছে। ই তখন সুযোগই নেই, তার মানে সঠিক উত্তর কি, সঠিক উত্তর হচ্ছে বি। ব্যাংক থেকে তুমি ঋণ গ্রহণ করো, এল উপাদানে কি পাবে, বৃদ্ধি পাবা। মনে রাখবা, আমি জানি তোমার অনেক সময় হিসাব ব্যাংক করতে পাও না, ভয় পাও, ভুলে যাও, এমন সমস্যা হয়। যেমন আমাকে একজন বললো স্যার ঝাবেদা করান, তাই না? খেয়াল করবা, তোমরা কি যারা ব্যাংকে গিয়েছ, তাই না, যারা ব্যাংকে গিয়েছ, দেখবা ব্যাংকে বোল্ট আছে, বোল্ট, যেখানে তোমাদের বাবা বা তোমরা অনেকে স্বর্ণ গয়না বাড়ি অনেক জমির গুরুত্বপূর্ণ দূরে রাখো, তাই না? এই ব্যাংকের বোল্টে দেখবা দুটো চাবি থাকে, একটা থাকে গ্রাহকের কাছে, মানে তোমার অ্যাকাউন্ট তোমাকে দিয়ে দিবে, একটা চাবি থাকে, ওটা থাকে ব্যাংকের ম্যানেজারের কাছে। তুমি যদি ব্যাংকে কখনো যাও, যে তোমার টাকা বা হচ্ছে তোমার যে স্বর্ণ হীরা, হ্যাঁ, গহনা বা জমির দলিলটা ব্যাংকের লকার থেকে বের করবা বা লকার রাখতে যাবা, তখন তুমি চাবির সাথে করে নিয়ে যেতে হয়, ব্যাংকের লকারের ভিতরে ঢোকাবা, চাবিটা মোচড়াবা, কিন্তু লক কিন্তু খুলবে না। কারণ দেখ, ওখানে যদি যে দেখে থাকো, ওখানে দুইটা চাবির সিস্টেম আছে, একটা তোমার, একটা কি ব্যাংক ম্যানেজারের। তো ব্যাংক ম্যানেজার চাবিটা না, ওটাকে বলা হয় মাস্টার কি। দেখবা ব্যাংক ম্যানেজার চাবি দা সব লকারের তালা খোলা যায়, কিন্তু তোমার চাবি দা শুধু তোমার লকারের তালাই খোলা যায়। তাহলে এই যে মাস্টার কিটা, হিসাব বিজ্ঞানের একটা মাস্টার কি আছে, এটাকে বলা হয় জাবেদা। তুমি হিসাব বিজ্ঞানে যেখানে আটকে যাও, যে ম্যাথ হোক, হতে পারে হিসাব সমীকরণের প্রভাব, রেওয়ামিল, খতিয়ান, নগদান বই, হ্যাঁ, আর্থিক বিবরণী, একতরফা দুতরফা যা যা আছে, তুমি যেখানে আটকে যাও না কেন, সকল তালার সকল সমস্যার সমাধান একটাই, সেটা কি জানো, জাবেদা। তুমি জাবেদা করে ফেলতে পারো, একদম সব পানির মতো সহজ হয়ে যাবে। তার মানে জাবেদাটা খুব গুরুত্বপূর্ণ, আবার শিখতে হবে। জাবেদার প্রয়োগ হিসাব বিজ্ঞানে অনেক অনেক গুরুত্বপূর্ণ। নেক্সট ক্লাসে আমি জাবেদাটা আরো সুন্দর করে ব্যাখ্যা করব, কেমন? যেহেতু আমরা লেনদেন ছিলাম, চল লেনদেনটা আবার আমরা চলে যাই। তার মানে দেখো, ব্যাংক ঋণ 50,000 টাকা গ্রহণ কারণ হিসাব সমীকরণ কোনটি, প্রভাব হচ্ছে এল, মানে লায়াবিলিটি উপাদানটা বৃদ্ধি পাবে। কেমনে পাইছে, এই যে আমি জাবেদার মাধ্যমে সেটা দেখিয়ে দিয়েছি। চলো আমরা যে পরের প্রশ্নে যাই, তাই না? দেখো এই যে বহুপদী টাইপের প্রশ্ন, এটা কই আসছে, খুলনা বোর্ড 2019 সালে এসেছিল। যেমন মালিকানা সত্য কমলে কি হয়, রাইট? এই প্রশ্ন আমি বলছিলাম কিভাবে করতে হবে, এই হিসাব সমীকরণ লেখে লেখে করবা। ও মানে নট ইকুইটি বা ইকুইটি কি বোঝায়, খেয়াল করো। যে এ সমান 10 টাকা, এল যদি 2 টাকা ধরি, ওই 8 টাকা, তাই না? তার মানে 2 পাশে সমান 10 হইতে হইব। এখন এই মালিকানা সূত্র যদি আমি যদি 2 টাকা কমায় ফেলি, তাহলে মোট দায় কি করতে হবে বলতো? মোট দায় কি বাড়বে না কমবে? মোট সম্পদ কমবে, মোট দায় কমবে, কি হবে বলতো? দেখো, আমি যদি এই যে ওনার সিকিউরিটি 6 টাকা করবে, সাপোজ কি করব, 6 টাকা করে ফেলি, যদি কমায় ফেলি, যদি মালিকের সাথে কি হয় কমায় ফেলি, তাহলে কি হবে, মোট দায় তোমার অবশ্যই বাড়াতে হবে, নইলে সম্পদ আর দায় সমান হতে হবে না। মোট সম্পদ কমাতে হবে, এটা হতে পারে, কিন্তু মোট দায় কমানোর কোনো সুযোগ নেই। তাহলে উত্তর কি হবে, উত্তর 1 ও 2, মানে অপশন এ। এই ম্যাথগুলো করবা, হিসাব সমীকরণ একে একটা অ্যামাউন্ট লাগবা, যেমন সম্পদ 2, দায় হচ্ছে 2, সম্পদ 10, দায় 2, ওনার সিকিউরিটি 6 বা 8 ধরবা। যদি এটা আমি কমানোর জন্য বোঝানোর জন্য দিয়েছি, বাট ছিল 8। দেখো, দায় 2 টাকা, ইকুইটি 8 টাকা, মানে মালিকানা সত্য 8 টাকা, 10 টাকা, তাই না? আর সম্পদ 10 টাকা ছিল, দুইটাই দেখো সমান। এই ম্যাথগুলো কিভাবে করবা আমি আবার বলছি, বহুপদী ম্যাথগুলো করতে হবে কিভাবে, হিসাব সমীকরণটা একে একে একটা নির্দিষ্ট সংখ্যা মান ধরবা, 10 ধরতে পারো, 2 ধরতে পারো, 8 ধরতে পারো, 100 ধরতে পারো, যেটা তোমার সুবিধা হয় ধরে যদি করতে পারো, ম্যাথটা খুব সহজ হবে। আমরা 10 নম্বর প্রশ্ন যদি পড়ি, বলছে পূর্বে সংগঠিত আর্থিক ঘটনায় কি বলে। দেখো, পূর্বে সংগঠিত আর্থিক ঘটনা কি বলে, প্রশ্নটা কত কত গুরুত্বপূর্ণ। দেখো 2020 সালে এসেছিল, 2020 সালে সেট বোর্ডে আসছে, রাষ্ট্রীয় বোর্ডে 2020 সালে আসছে এবং 10 সালেও এসেছিল। তার মানে কি একটা প্রশ্ন পরপর 4 বার 4টা বোর্ডে এসেছে। খেয়াল করা, পূর্বে সংগঠিত আর্থিক ঘটনাকে আমরা বলি কি, ঐতিহাসিক ঘটনা, ভবিষ্যৎ ঘটনা, অদৃশ্যমান ঘটনা না দৃশ্যমান ঘটনা। খেয়াল করবা, হিসাব বিজ্ঞান কখনো কোনোদিন ভবিষ্যৎ ঘটনা নিয়ে কাজ করে না। কি বলছি, হিসাব বিজ্ঞান কখনো কোনো কিছু ভবিষ্যৎ ঘটনা নিয়ে কাজ করে না। কেন বললাম, খেয়াল করে যে বললাম একটা চুক্তি করছিলাম, এটা কি লেনদেন? প্রথমে কি এটা লেনদেন না,
বললাম পণ্য ক্রয়ের ফরমাইশ দেওয়া হলে এটা কি লেনদেন? না। মানে কি, কেন লেনদেন না? আমি তো অর্ডার করছি, পণ্য আজও ভবিষ্যতে আসবে কিনা আমি তো জানি না। তার মানে হিসাব বিজ্ঞান ভবিষ্যৎ নিয়ে কখনো কাজ করে না। তারা কি কাজ না করে? তারা ঐতিহাসিক, অতীতে ঘটে গেছে এমন কিছু নিয়ে কাজ করে, এটাকে বলা হয় ঐতিহাসিক ঘটনা। তার মানে সঠিক উত্তর কি? 10 নাম্বার হবে ঐতিহাসিক ঘটনা। যেমন হিসাব বিজ্ঞান কি করে? প্রথমত রেকর্ড করে, তাই না? লিপিবদ্ধ করে। তার মানে ঘটনা হইতে হইব, অতীতে যদি না হয় তুমি লিপিবদ্ধ করবা কি? তার মানে পূর্বে সংঘটিত আর্থিক ঘটনা কি বলা হয় আমাদের? ঐতিহাসিক ঘটনা। মন থাকবে? অদৃশ্যমান দৃশ্যমান এগুলো হবে না। চলো আমরা যদি পরের প্রশ্নে চলে যাই, 11 নাম্বার, লেনদেনের উৎস কোনটি? কুমিল্লা বোর্ড 2020 সালে এসেছিল। লেনদেনের উৎস, তাই না? এই যে আমরা যে লেনদেন গুলা লিপিবদ্ধ করি, লেনদেনের পর জাবাদা করি, জাবাদার পর আমরা খতিয়ান করি, খতিয়ানের পর কি করি? খতিয়ান পর রেয়ামিল করি, রেয়ামিলের পর কোথায় যায়? রেয়ামিলের পর আমরা কার্যপত্র, কার্যপত্রের পর আর্থিক অবস্থা বিবরণ করি, তাই না? মানে অনেক অনেক কাজ করি, কিন্তু এই সমস্ত কাজ শুরু হয় কই দিয়ে? লেনদেন দিয়ে। তাহলে লেনদেনের উৎসটা কোথায়? লেনদেনটা আমরা কই থেকে পাবো? দেখো বলছে ব্যবসায়িক প্রতিষ্ঠান, অব্যবসায়িক প্রতিষ্ঠান, আর্থিক ঘটনা না আর্থিক পরিকল্পনা। হ্যাঁ, ব্যবসায় অনেক রকম লেনদেন ঘটতে পারে, কিন্তু এটা একমাত্র উৎস না। অব্যবসায়িক প্রতিষ্ঠানের সুযোগই নেই, আর্থিক পরিকল্পনা থেকে হয় না, হয় কি? আর্থিক ঘটনা। কারণ লেনদেনের মধ্যে সংখ্যায় বলা ছিল কি? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং কি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে। তোমার যে আর্থিক ঘটনা নাই হয়, সে তো লেনদেন উৎস হতে পারে না। হতে পারে? কোনো সুযোগ নেই। তার মানে লেনদেন উৎস কি হইতে হইব? আর্থিক ঘটনা। আমরা যদি পরের প্রশ্নে ফিরে যাই, 52 নম্বর প্রশ্ন, দেখেছ লেনদেন দ্বারা কি হতে পারে? মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে, একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে, মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় বাড়বে, এরকম 3টা শর্ত দেওয়া আছে। প্রশ্ন গুরুত্বপূর্ণ, খুলনা বোর্ড 2021 সালে এসেছিল। আবার বলছি, আজকের প্রশ্নে এত এত বহুপদীদের একটাই কারণ, এই প্রশ্নগুলো তোমরা পড়ে কি করো? আন্তাজে ঢিল মায়া দাও যে 1, 2 ও 3 সব কয়টাই, তাই না? তোমরা এরকম বাটপারি করো কিনা আমাকে জানাবা। আমি জানি তোমরা এরকম কাজ করো, এরকম দুষ্টামি করো। আমরা যখন পারছি না, এই বহুপদী প্রশ্ন আমাদের কমন পড়ছে না, তখন কি করি? ঝটপট ঢালমার চেষ্টা করি কেউ পারছে কিনা, এটা দেখে রাখার চেষ্টা করি। আর যখন একেবারেই পারি না, সুন্দর মতো অপশন ডি 1, 2 ও 3 সব করে ফেলি, কিন্তু এগুলো ঠিক না। আমি আবার বলছি, এটা প্রশ্ন কিভাবে সমাধান করবা? সমাধান করে আমরা হিসাব সমীকরণ দিই। সেটা কি? এ ইকুয়ালস টু এল প্লাস ই। এ বলতে বোঝায় অ্যাসেট মানে সম্পদ, এল বলতে বোঝায় লায়াবিলিটি মানে দায়, ই বলতে বোঝায় ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। খেয়াল করো, বলছে লেনদেন দ্বারা কি হবে? মালিকানা সত্ত্ব কমলে কি হবে? মোট দায় বাড়বে। তার মানে এটা সত্য। খেয়াল করবা, ধরো আমার প্রতিষ্ঠানে যে মোট সম্পদ 10 টাকা থাকে, লায়াবিলিটি 2 টাকা থাকবে, আর ইকুইটি থাকবে 8 টাকা। দেখো 8 আর 2 যোগ করলে কত আসছে স্যার? 8 আর 2 যোগ করে আসবে 10। তার মানে এ তে আছে 10, আর এল আর ই যোগ করে কত হইতে হইব? 10 হতে হবে। 10 আমরা লিখেছি, এটা বোঝার জন্য আমরা লিখছি, মুখস্থ কিছু নেই। তুমি যদি এখানে মালিকের সাথে কমায় ফেলো, তাই না? সাপোজ আমি যে মালিকের সাথে এখানে 8 টাকা না দেয়, কি করি? যদি 6 টাকা লিখি, মানে আমি কি 2 টাকা কমায় ফেলছি না? তাহলে দেখো তো কি করবা? আমার অবশ্যই কি করতে হবে বলো তো? মোট দায় বাড়াতে হবে না? কারণ মোট দায় বাড়া যদি 4 টাকা না করো, তাহলে সম্পদ সমান সমান দায় আমরা কিন্তু হচ্ছে না। তার মানে অপশন কি? অপশন 1 নাম্বারটা কি সঠিক? মালিকের সাথে কমলে মোট দায় বাড়বে। 1 নম্বর শর্ত পূরণ হয়েছে। 2 নাম্বার কি বলেছে? একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। এটা হতে পারে, রাইট? একটা সম্পদ বাড়লে কি হয়? অপর সম্পদ কমতে পারে। যেমন তোমার এসেট যদি 12 টাকা করে বসো, আরেকটি এসেট কমে, এটা আবার 2 টাকা কমে 10 টাকাও হতে পারে। তার মানে এই 2 নাম্বারটা কি সঠিক। 3 নাম্বার বলেছে মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় বাড়বে। না, এর সাথে আসলে কোনো সম্পর্ক নেই। মালিকানা সত্ত্ব যদি বাড়ে, সম্পদ বাড়তে পারে, দায় বাড়ার কোনো সম্পর্ক নেই। তাহলে উত্তর কি হবে? 1 ও 2। এই যে এ নাম্বার 1 ও 2, ঠিক আছে। চলো আমরা পরের প্রশ্নে ফিরে যাই। তেরো নম্বর বলেছে সেবার বিনিময়ে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলে কিসের সৃষ্টি হয়? সেবার বিনিময়ে প্রতিষ্ঠান, এই যে ওয়ার্ডটা খেয়াল করতে হবে বাবা। আর্থিক অবস্থার পরিবর্তন, কিসের পরিবর্তন? আর্থিক যদি পরিবর্তন হয় তাহলে কি সৃষ্টি হবে? অনার্থিক ঘটনার সুযোগ নেই, হবে না। লেনদেন কি? এটা ছিল জবাবদিহিতা। কি ছিল? জবাবদিহিতার নাকি মূল্যবোধ? উত্তর হবে স্যার লেনদেন। উত্তর কি হবে? লেনদেনে। কারণ আর্থিক যদি পরিবর্তন ঘটে, তখন সেটা আমরা কি বলবো?
সেটাকে আমরা লেনদেন বলে থাকি। দেখো 17 নম্বর প্রশ্ন ছিল লেনদেন বহির্ভূত ঘটনা কোনটি? তার মানে নিচে কোনটা লেনদেন না? ধারে 7,000 টাকা পণ্য বিক্রয়, আসবাবপত্র 500 টাকার অপচয়, ঋণ সঞ্চিত 1,000 টাকা, 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ। দেখো এটা কিন্তু রাজশাহী বোর্ড 2021 সালে প্রশ্ন এসেছিল। তার মানে লেনদেনের বহির্ভূত কোনটা? এই যে অপশন ডি, 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ। আমি আগেই বলছি এই ওয়ার্ডটা ওরা সবসময় খেয়াল করে। ফরমাইশ, ফরমাইশ মানে কি? পণ্য কিনা অর্ডার দিয়েছে, ভবিষ্যতে আসবে বলে তুমি সিদ্ধান্ত নিয়েছ, আজও কিন্তু আসে নাই, কবে আসবে তুমি সেটাও জানো না। তার মানে স্যার এই ফরমাইশ দেওয়াটা কি কোনো লেনদেন না। আর অবশ্যই পণ্য যদি বিক্রয় করো, পণ্য বিক্রয় টাকা পয়সা আসছে গেছে, এটা লেনদেন। আসবো বছর, এটা অভ্যন্তরীণ লেনদেন। ঋণ সঞ্চিত 1,000 টাকা, এটাও কি লেনদেন। কিন্তু এই পণ্যকে ফরমাইশ এটা কি হবে না, এটা কখনোই লেনদেন হতে পারে না। তার মানে এ হবে না, বি হবে না, সি হবে না, হবে কি? হবে হচ্ছে ডি। দেখো 14 নম্বর প্রশ্ন বলেছে যদি পদই হিসাবের টাকা পরিশোধ করা হয় তবে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? হিসাব সমীকরণ, তাই না? বলেছি কি হিসাব সমীকরণ, সেটা কি স্যার? সেটা হচ্ছে এ ইকুয়ালস টু এল প্লাস ই। যদি পদ হিসেবে টাকা পরিশোধ করা হয়, টাকা তো পরিশোধ করে দিছো, তাই না? পরিশোধ করলে কি হবে? টাকা চলে গেছে, তার মানে সম্পদ কমে গেছে। আর তোমার কি পদ হিসেবে মানে পাওনাদার যে টাকাটা পাইতো এখন তো সে পাবে না, তার মানে কি এই দায়টাও কমে গেছে। তার মানে দেখো তো একটা অপশন কি আছে, সম্পদ বৃদ্ধি দায় হ্রাস। না, এটা হবে না, কারণ আমি দেখতে পাই সম্পদ মাইনাস হচ্ছে, হ্রাস পাচ্ছে, দায় হ্রাস পাচ্ছে, এটা কি বাদ। ভিন্ন নাম্বার বলছে সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি, না দুইটাই যেহেতু মাইনাস, দুইটা হ্রাস হবে, বৃদ্ধি হওয়ার সুযোগ নেই। সি নাম্বার বলেছে কি সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি, না এটাও হবে না। ডি নাম্বার বলছে সম্পদ হ্রাস দায় হ্রাস, তার মানে সঠিক উত্তর কি হবে? ডি, সম্পদ হ্রাস হবে, দায় হ্রাস হবে। কেন হ্রাস হবে? কারণ তুমি পাওনাদারকে পদ হিসেবে যে পরিশোধ করেছ, তোমার টাকা চলে গেছে, এটা সত্য। আবার এখন যদি কি যে পাওনা যে তোমার টাকা পাবে, সে তো এখন আর টাকাটা পাবে না, তার মানে তোমার দায়টাও কমে গেছে। সম্পদ হ্রাস, দায় হ্রাস, সঠিক উত্তর হচ্ছে কি অপশন ডি। পরের প্রশ্ন আমরা দেখি, সেম টাইপের প্রশ্ন 2019 সালে এসেছিল, দেখছো? একই প্রশ্ন কি পরপর 2 বছরে এসেছে। দেখো মালিকানা সত্ত্ব কমার কারণ কোনটি? মালিকানা সত্ত্ব কমার কারণ কোনটি? খেয়াল করো, উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া। এর কারণে কি হয়? মালিকানা সত্ত্ব কমে যায়। খরচ ও আয় বেড়ে যায়। আয় যদি বেড়েই যায় তাহলে কি মালিকানা সত্ত্ব কি হয়? কমবে না, ওগুলো তো বাড়ার কথা, মানে এটা হবে না। খরচ ও আয় কমে যাওয়া, না আয় কমে সাথে মালিকানা সত্ত্বের কোনো ইস্যু নেই। বলছে কি উত্তোলন ও নগদ কমে যাওয়া, নগদ তো সম্পদ, কোনো সুযোগ নাই। তার মানে দেখো উত্তোলন খরচ এটা যদি বেড়ে যায় তাহলে কি হবে? মালিকানা সত্ত্ব কমে যাবা। তোমরা একটা মালিক সত্ত্ব বিভিন্ন করছো না আর্থিক বিবরণীতে, সেখানে কি ছিল? মালিক সত্ত্ব বিবরণী বের করার ফর্মুলা কি ছিল? মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ মূলধনের সুদ বিয়োগ উত্তোলন বিয়োগ উত্তোলনের সুদ, তাই না? যোগ নিট লাভ বা মুনাফা যোগ সাধারণ সঞ্চিতি। দেখো তো আমরা কি উত্তোলনটা বাদ দিয়েছি, উত্তোলন বাদ মানে কি উত্তোলন মানে সত্যকে কমায় ফেলে। তার মানে উত্তর হবে কি উত্তোলন খরচ যদি বেড়ে যায় মানে মানুষ তো স্বাভাবিকভাবেই কি হয়ে যাবে? কমে যাবে। দেখো বলছে এ ইকুয়ালস এল প্লাস ই সমীকরণে এল উপাদানটি কি নির্দেশ করে, তাই না? একদম সহজ, আমি আগেই বলছি এ মানে কি বোঝায়, চলো লিখেই দিই। এ বলতে বোঝায়, চলো লিখে দিই, এখানে বড় বড় করে লিখে দিই। এ ইকুয়ালস টু এল প্লাস ই, এ বলতে বোঝায়, ইংলিশে লিখে দেয়, হ্যাঁ। অ্যাসেটস, অ্যাসেট মানে কি বাংলা লিখে দেবো, চলো। অ্যাসেট মানে সম্পদ। এল মানে কি? এর মানে বোঝায় লাইবিলিটি। ই মানে বোঝায় হচ্ছে স্যার ইকুইটি। এই ছোট ছোট ইংলিশ মানানগুলো মাথায় রাখতে হবে, রাইট? আর লাইবিলিটি বাংলা হচ্ছে কি দায়। আর ইকুইটি মানে হচ্ছে কি মালিকানা সত্ত্ব। কেমন? মালিকানা সত্ত্ব। তার মানে আমি বলছি এল বলতে কি বোঝায়? লাইবিলিটি। তার মানে কি বাংলা হচ্ছে দায়। তার মানে এ ইকুয়ালস টু এল প্লাস ই সমীকরণ এল উপাদানে কি নির্দেশ করছে? দায়। ইংলিশে যদি আসতো লিখতাম লাইবিলিটি।
মিথিলা, দুঃখিত তোমার কমেন্টস আমি পড়তে পারি নাই। ওয়ালাইকুম আসসালাম মিথিলা, আমি ভালো আছি, তুমি কেমন আছো আমাকে জানাবা। তোমাদের পরীক্ষা কেমন চলছে এবং পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে সেটাও আমাকে জানিও। আমরা যদি পরের প্রশ্নে যাই, বলছে প্রতিটি লেনদেনের কমপক্ষে কয়টি হিসাব থাকবে? কয়টি? একটি, দুইটি, তিনটি না চারটি? একদম সহজ প্রশ্ন, দুইটি। একটা কি ডেবিট, অপরটি ক্রেডিট। তার মানে প্রতিটি লেনদেনে কয়টি হিসাব থাকবে? অপশন থাকবে হচ্ছে দুইটি, ডেবিট এবং অপরটি ক্রেডিট। আমরা যদি পরের প্রশ্নে দেখি, বলছে দেখো কোন লেনদেনে অন্য একটি লেনদেন হতে আলাদা? মানে এই যে চারটা লেনদেন আছে, রাইট? অর্থের অঙ্কে পরিমাপযোগ্যতা, আর্থিক অবস্থা পরিবর্তন ঘটায়, ধৈর্য সত্যতা, সংশোধন স্বতন্ত্র। মানে একটি লেনদেন, রাইট? কি একটি লেনদেনে অন্য একটি লেনদেন হতে আলাদা, এর কারণ হলো পৃথিবীতে অনেক রকম লেনদেন আছে না? সব লেনদেনকে এক? নিশ্চয়ই না। তাহলে একটা লেনদেন থেকে অন্য লেনদেনকে আলাদা কেন বলবো? সে উদ্দেশ্যটা কি? ঠিক কি কারণে একটি লেনদেন অন্য লেনদেন হতে আলাদা? যেমন যদি দেখি অর্থের পরিমাপযোগ্যতা, না সব লেনদেন অর্থকে পরিমাপ করা যায়, তাহলে এটা হবে না। আর্থিক অবস্থা পরিবর্তন ঘটায়, না সব লেনদেন আর্থিক অবস্থা পরিবর্তন ঘটায়, তাহলে একটা থেকে একটা পার্থক্যটা কি, কিভাবে বুঝবো? বলছে ধৈর্য সত্তা, এটা কি? না, এটা কি হইতে পারে? বলছে কি স্বয়ং সম্পন্ন ও স্বতন্ত্র, তার সত্যি উত্তরটা কি হবে? ধৈর্য সত্তা, স্বয়ং সম্পন্ন ও স্বতন্ত্র, না হবে কি ধৈর্য সত্তা। বলছিলাম লেনদেনে কি থাকবে হিসাবে? ডেবিট দিক, কি ডেবিট ও কে দুইটা ভিন্ন শর্তা আছে, তার মানে ক্ষেত্রে আরেকটা কি হবে না, মিল হবে না। আর লেনদেন তো সবই এক, সম্পূর্ণতা ও স্বতন্ত্র বলতে কিছু হয় না। এই ধৈর্য সত্তার কারণে এই লেনদেন অপলেনদেন হতে কি আলাদা। 20 নম্বর প্রশ্ন ছিলাম লেনদেন শব্দটির আবিধানিক অর্থ কোনটি? এতে ছিল প্রতিদান, বিতে মূল্যে আদান প্রদান, সিতে ভাব বিনিময়, ডিতে গ্রহণ ও প্রদান। তার মানে প্রতিদান তো হবে না, মূল্য আদান প্রদান হবে না, ভাব বিনিময় হবে না, হবে কি গ্রহণ ও প্রদান। তার মানে সঠিক উত্তর ছিল অপশন ডি। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রশ্নে ফেরত যাই। বলছে কোন ঘটনা দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলে কি সৃষ্টি হয়? এটা একটা প্রশ্ন আগেও দেখেছিলাম, এখনো পাচ্ছি, 2022 সালে এসেছিল। কত সালে এসেছিল? 2022 সালে। একদম সহজ উত্তর, সেটা কি লেনদেন। একমাত্র লেনদেন দ্বারা কি হয়? প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলে লেনদেনের সৃষ্টি হয়। কিভাবে সহজ তোমরা পারবা? এটা সেম একই প্রশ্ন আসছে, এই প্রশ্নটা নতুন তাই না? রাজশাহী বোর্ড 2021 সালে এসেছিল। চলো খেয়াল করি। A ইকুয়ালস টু L প্লাস C, এক্ষেত্রে কোন লেনদেনের ফলে শুধু এ উপাদানের পরিবর্তন হয়। তার মানে এ বলতে আমি আগে বলছি, এ বলতে কি বোঝায় স্যার? এ বলতে বোঝায় অ্যাসেট। অ্যাসেট মানে কি? অ্যাসেট মানে স্যার সম্পদ। তার মানে কোন লেনদেনের ফলে শুধু সম্পদটা কি হবে? পরিবর্তন হতে পারে, বাড়তেও পারে, কমতেও পারে। যেমন আছে কি নগদে পণ্য ক্রয়, খেয়াল করো। তার মানে নগদে পণ্য ক্রয় করলে কি হবে? নগদ টাকা যেহেতু চলে গেছে, তার মানে সম্পদ কমে গেছে, মানে এই অ্যাসেটের পরিবর্তন হয়েছে, কিন্তু আবার এই ক্রয়টা তো ব্যয় না, ব্যয় পরিবর্তন হয়ে গেছে, তার মানে এটা হবে না। শুধুমাত্র সম্পদ কোনটা হবে? চেকের পণ্য ক্রয়, চেকের মধ্যে পণ্য ক্রয় করো, হ্যাঁ চেকটা সম্পদ, এই উপাদানকে প্রভাবিত করেছে, বাট ক্রয়টা তো ব্যয় না, তার মানে এটা হবে না। দেখো ব্যাংকে জমা দান, তুমি যে ব্যাংকে টাকা জমা দাও, একদিকে তোমার টাকা কি হয়ে গেছে? চলে গেছে, সম্পদ কমে গেছে। আবার অপর দিকে তোমার ব্যাংকের যে ব্যালেন্স, সে ব্যালেন্সটা কি হয়ে গেছে? বাইরে গেছে। তার মানে একদিকে সম্পদ কমছে, অপরদিকে সম্পদ বাড়ছে। এই ব্যাংকে জমা দানের মাধ্যমে শুধুমাত্র আর্থিক হিসাবের কি হয়? সম্পদের দিকটা আছে, মানে সম্পদ ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ইকুইটির মধ্যে শুধুমাত্র সম্পদটাকে প্রভাবিত করছে। তার মানে সঠিক উত্তর হচ্ছে কি অপশন সি। দেখো একদম সহজ প্রশ্ন, যশোর বোর্ড 21 সালে এসেছিল। এ ইকুয়ালস টু এল প্লাস ই সমীকরণটির এই উপাদানটি কি নির্দেশ করে? মালিকানা সত্ত্ব, সম্পদ, দায় না মুনাফা? একদম সহজ। এ মানে কি আছে? এটা বাংলা হচ্ছে কি স্যার? সম্পদ। মোটামুটি এমসিকিউ শেষ, রাইট? এমসিকিউ কি শেষ। যদিও কথা ছিল বহু নির্বাচনের প্রশ্নের মতো, কিন্তু আমি জানি তোমরা বহু নির্বাচনের প্রশ্নগুলো কি হয়ে যাও, বোরিং হয়ে যাও। এই জন্য একদম সহজ করে কি দিয়েছি একটা, দেখো ঢাকা বোর্ড 2024 সালের একটা প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু কি
গত বছর এসেছিল। খুব সহজ একটা প্রশ্ন। আগে চলো প্রশ্নটা পড়ি, দেখি পারি না পারি সেটা পরের বিষয়। প্রশ্ন কি করবো আমরা, পড়ে নেব। বলছে রফিক ট্রেডার্সের যাবতীয় লেনদেন দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক হিসাব রাখা হয়। 2022 সালের জুন মাসে ব্যবসার লেনদেনগুলো নিম্নরূপ। কিছু লেনদেন এখানে বলা আছে, যেমন এক তারিখে কি বলছে, এক তারিখে বলছে নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। 5 তারিখে বলেছে যন্ত্রপাতি ক্রয়ের ফরমাইশ প্রদান 10,000 টাকা। 8 তারিখে বলেছে বাকিতে পণ্য ক্রয় 5,000 টাকা। 15 তারিখে বলেছে মালিকের ব্যক্তিগত গাড়ি চুরি হলো, যার দাম 1,30,000 টাকা। 19 তারিখে বলেছে মনিহারি দ্রব্য ক্রয় 1,000 টাকা। আর 25 তারিখ বলেছে কি চেয়ার ক্রয় 20,000 টাকা। তার মানে এখানে কিছু লেনদেন ছিল, যদিও সবগুলো লেনদেন না ঘটনা আর কি, কিছু কিছু লেনদেন এখানে মিসিং আছে। ক নাম্বার বলেছে লেনদেন নয় এমন মোট ঘটনার পরিমাণ কত। একদম সহজ প্রশ্ন, লেনদেন নয় এমন মোট ঘটনার পরিমাণ কত। তাহলে আমরা কি করবো বলো, আমরা প্রথমে যেটা করব সুন্দর মতো স্কেল নিলাম, ঠিক আছে। স্কেল নিয়ে আমরা এখানে কি করব, ছকটাই নিব না, এখানে যে শুরু করো টানলাম বিবরণের ঘটনা, তাই না, টানলাম। এই টাকার ঘর হবে কয়টা এখানে বলো তো বাচ্চারা, 2টা, তাই না। চলো তোমাদের সুবিধা থেকে আমরা দাগ দিয়ে দিলাম। আর যেহেতু এখানে তারিখ আছে, তারিখের জন্য কি হবে একটা স্যার ঘর হবে। চলো এবার আমরা লিখে ফেলি। হ্যাঁ, এখানে লিখবো কি আমার 1-এর ক, যদি আমরা ক নাম্বার করতে বলেছে। প্রথম ঘরের নাম হচ্ছে কি তারিখ, মাঝখানের নাম বিবরণ, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে টাকা। আমার কি বলছে প্রশ্ন, চলো আবার একটু পড়ে নি। প্রশ্নে বলেছে লেনদেন নয়, কি নয়, লেনদেন নয় এমন মোট ঘটনা পরিমাণ কত। তাহলে লেনদেন না, খেয়াল কত, নগদে 1,00,000 টাকা পণ্য নেওয়া শুরু করেছে, লেনদেন এটা হবে না। যন্ত্রপাতি ক্রয়ের ফরমাইশ প্রদান, এই যে কথাটা বলেছিলাম ফরমাইশ, ফরমাইশ মানে কি অর্ডার, পণ্য পায় নাই অর্ডার দিয়েছি, এই ফরমাইশ করা থাকলে এটা কি, এটা লেনদেন না। তার মানে এটা কি লেনদেন না, এটা এখানে বসে যাবে। আর একটা কথা ছিল মালিকের ব্যক্তিগত গাড়ি চুরি হলো, যার দাম 1,30,000 টাকা। এই যে কথা খেয়াল করো, ব্যক্তিগত গাড়ি, বাবা মালিক আর ব্যবসা তো এক না। মালিকের গাড়ি চুরি হয়েছে না, তার বউ চলে গেছে, এটা কি আমার দেখার বিষয়, আমার দেখার বিষয় না। হ্যাঁ, ব্যবসা যদি গাড়িটা চুরি করে নিয়ে যেত, চুরি হইতো, তাহলে বলতাম ব্যবসার ক্ষতি হয়েছে। যেহেতু মালিকের ব্যক্তিগত গাড়ি ছিল, এটা দেখা আমার বিষয় না। তবে এটা কি না, এটা আমার স্যার লেনদেন না, ঠিক আছে। চলো তাহলে আমরা কিভাবে লিখবো, আমরা এখানে যে প্রশ্ন ফিরে যাই, তাহলে এখানে আমরা লিখবো কি 2022 সাল। হ্যাঁ, একটা কি ছিল, একটা ছিল জুন, একটা ছিল 8 তারিখ, কি ছিল ফরমায়েশ প্রধান, তাই না, ফরমায়েশ প্রধান। সেটা কত টাকা ছিল স্যার, দেখি সেটা ছিল হচ্ছে 10,000 টাকা, তাই না, সেটা ছিল 10,000 টাকা। এখানে লিখবো হচ্ছে স্যার 10,000 টাকা। ঠিক এরপরে কি কোন ধরনের ঘটনা ছিল না, সেটা কি ব্যক্তিগত গাড়ি চুরি। কার গাড়ি চুরি, ব্যক্তিগত গাড়ি চুরি হয়ে গিয়েছিল। ক টাকা, 1,30,000 টাকা। দেখো আর বাকি সব তো লেনদেন ছিল, 1,30,000 আর 10 যোগ করে আসো হচ্ছে 1,40,000 টাকা। এটাই হচ্ছে কি লেনদেন নয় তার পরিমাণ। তাহলে অ্যান্সার কত আসবে, 1,40,000 টাকা। আমরা যে আবার প্রশ্নে ফিরে যাই, দেখো ক নাম্বার শেষ, রাইট, ক নাম্বার কি শেষ। খ নাম্বার বলেছে উপরোক্ত লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে, ডেবিট ও ক্রেডিট নির্ণয় করতে বলছে। তাহলে সেটা আমরা কিভাবে করবো স্যার, হ্যাঁ চলো সেটা একদম সহজভাবে করব। আমরা এই প্রশ্ন একটু মুছে নিই, আবার দেখ না তোমাদের তো সময় চলে যাবে, তাই না। তোমাদের সময়টা বাঁচানোর জন্য কি করছি দেখছো, কত কষ্ট করতে হচ্ছে। বাসায় পড়াশোনা করবা, সময় কিন্তু নেই, সময় কি আছে, নেই। ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করবো, তাই না। চলো এখানে লিখবা কি বিবরণ। ডেবিট কিন্তু জাবেদা করে করতে, ডেবিট ক্রেডিট কি করে করতে হয়, জাবেদা করে করতে হয়, মাথায় রাখবে এটা।
আর এখানে লাগবা কি, এখানে লাগবা কারণ। এখানে যদি লেখো ডেবিট, এখানে যদি লেখো ক্রেডিট, তাই না? চলো আমরা একটা করে পড়ি। যেমন জানুয়ারি 1 তারিখ কি ছিল স্যার? জানুয়ারি 1 তারিখে আমি যেটা পড়ি ঘটনাটা, 1 তারিখে ছিল নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। কত টাকা নিয়ে? 1 লক্ষ টাকা ব্যবসা শুরু করলো। তাহলে এটা জাবেদা কি হবে স্যার? জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। কত টাকা স্যার? এটা হবে 1 লক্ষ টাকা, যেহেতু প্রশ্ন আমার 1 লক্ষ টাকায় ছিল। এখন এই যে 1 লক্ষ টাকা হইল, এর কারণ কি? নগদ তো সম্পদ, তাই না? এখানে লিখবো, কারণে লিখবো কি, সংক্ষেপে লিখবো সম্পদ বৃদ্ধি। আর মালিকানা সত্ত্ব যেহেতু কি ক্রেডিট, তার মানে কি লিখবো এখানে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি। ঠিক আছে, তারপর এখানে সুন্দর করে একটা দাগ টেনে দিবা, একদম সুন্দর করে দাগ টেনে দিবা। তুমি তোমার চাইলে এখান থেকে একদম পরের দাগও দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। প্রথমে জাবেদা করবা, জাবেদা কি ছিল? ডেবিট, মূল হিসাব ক্রেডিট। ডেবিট করে ক্রেডিট করে টাকা লাগবা, কারণে লাগবা সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। সহজ হয়ে গেল। আমরা যে পরের জাবেদাটা দেখি সেটা কি ছিল? দেখো, যন্ত্রপাতি করে ফরমাস যেহেতু লেনদেনই না, তার মানে এটা ডেবিট এটা লেখার কোনো প্রয়োজন নেই। 15 তারিখ ছিল কি? ব্যক্তিগত গাড়ি চুরি ছিল, লেনদেন না, তার মানে লিখবো না। আর 19 তারিখ ছিল মণিহারি দ্রব্য ক্রয়, তাই না? 1000 টাকা। আর পরে ছিল চেয়ার ক্রয়। চলো তাহলে আমরা এটা লিখে ফেলি, কেমন? এখানে কি লিখবো আমরা? লিখবো 19 তারিখ কি ক্রয় করছি আমরা? মণিহারি ক্রয়। তার মানে লিখবো আমরা কি? মণিহারি হিসাব, তাই না? আর যদি ক্রয় করেছি, টাকা চলে গেছে না বাবা? টাকা চলে কি হবে? নগদান হিসাব হয়ে যায় ক্রেডিট। ক টাকা ছিল? 1000 টাকা। ডেবিট ক্রেডিট ঘরে লেখা মানে কি? ডেবিট ক্রেডিট করে ফেলেছি। মনে হয় এটা হচ্ছে কি ব্যয়, তার মানে ব্যয়টা কি হয়ে গেছে? ডেবিট মানে বৃদ্ধি, নগদ টাকা কমে গেছে, তার মানে কি হয়েছে স্যার? নগদ টাকা সম্পদ, যে 8 হয়েছে মানে সম্পদ হ্রাস। পরে দাগটা দিলাম। পরেরটা ছিল 25 তারিখ, সেটা কি বলেছে? চেয়ার ক্রয় 20,000 টাকা, তাই না? চেয়ার যদি ক্রয় করো তাহলে কি হবে? চেয়ার তো একটা আসবাবপত্র, তাই না? তার মানে আমরা লিখবো কি এখানে? আসবাবপত্র হিসাব, রাইট? কি লিখবো? আসবাবপত্র হিসাব। আর যদি নগদে কিনেছি, কি নগদটা কমে গেছে, লিখবো নগদান হিসাব। কত টাকা ছিল? 20,000 টাকা ছিল, রাইট? এখানে লিখবো আমরা 20,000 টাকা। তার মানে যদি আসবাবপত্র সম্পদ বেড়ে গেছে মানে ডেবিট হয়েছে, লিখবো সম্পদ বৃদ্ধি। অপরদিকে নগদটা যেহেতু কমে গেছে, তার মানে এটা কি? সম্পদ ক্রেডিট হয়েছে, সম্পদ হ্রাস। দেখো একদম কি সিম্পল ছিল। প্রথমে যদি ব্যবসা শুরু করছে মানে নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আর পরটা কি? মনে হিসাব ডেবিট, যেহেতু মনে কিনেছি আর নগদটাই কিনেছি, নগদ হিসাব কমে গেছে, নগদ হিসাব ক্রেডিট। আর 20 তারিখ কি ছিল? আসবাবপত্র বা তোমার চেয়ার কিনেছি 20,000 টাকা, তার মানে চেয়ার মানে কি? আসবাবপত্র হিসাব ডেবিট 20,000 টাকা, নগদ হিসাব ক্রেডিট কত? 20,000 টাকা। হ্যাঁ বলতে পারো স্যার 8 আর 15 তারিখ কি হলো? ওই দুটো কেন লিখলেন না? কারণ যেহেতু লেনদেন নয়, যেহেতু লেনদেন নয়, আমি এটা লেখার আমার প্রয়োজন নেই, কেমন? আর কে কি কমেন্টস করছো দেখতে পাচ্ছি না। চলো ঠিক আছে, আমি আমার ঘটনা প্রশ্ন ছিল হচ্ছে, দেখো যে ঘটনা প্রশ্ন ছিল উপযুক্ত লেনদেনের মাধ্যমে প্রমাণ করো যে a ইকুয়ালস টু l প্লাস e। এই প্রশ্নটা পরীক্ষা আসে 100 বার। পরীক্ষায় 4 মার্কের প্রশ্নটা আসবে 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 আসবে। আর যদি না আসে আমার নাম বদলে রাখো যে স্যার এই প্রশ্নটা আসে না, আপনি বলে গেছেন। কি বলছি? এই প্রশ্ন পরে কি হবে? আসবে আসবে আসবেই, প্রতিবারই আসে। তবে এই প্রশ্ন ভিন্ন ভিন্ন নামে আসতে পারে। কি কি নামে আসতে পারে? ভিন্ন ভিন্ন নামে আসতে পারে। যেমন এখানে যেমন এসেছিল উপযুক্ত লেনদেনের মাধ্যমে প্রমাণ করো যে a ইকুয়ালস টু l প্লাস e, তার মানে সম্পদ সমান সমান দায় প্লাস মানের সাথে প্রমাণ করতে বলছে। এবার অনেক সময় আসে কি? হিসাব সমীকরণের প্রভাব। কি বলছি? হিসাব সমীকরণের প্রভাব। চলো লিখেই দিই, তোমরা তো পরে বুঝতে পারো না, রাইট? কি করি? লিখেই দিই।
প্রশ্নটা পরীক্ষায় কিভাবে আসে লিখে দিই। চলো প্রশ্নটা আমি লিখে দিই পরে কিভাবে আসতে পারে। একটা আসতে পারে কি, এই জিনিসটা দিলাম, হিসাব সমীকরণের প্রভাব, হিসাব সমীকরণের প্রভাব। ঠিক আছে, এই প্রশ্ন পরীক্ষায় এই নামও আসতে পারে কি, টেপ কেবল